আরে বাহারে বাহারে বাহাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা, এ কি মজার খেলা রে ভাই, কি খেলা। আরে বাহারে বাহারে বাহাবা, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আজকে আড্ডাটা ভীষণ নস্টালজিক হতে চলেছে। কেন বলুন তো? আজ আমাদের অতিথি যিনি, তার শিল্পী জীবনের 60 বছর, এবং যে ছবিটি তাকে ছাড়া ভাবা যায় না, তার কথা, তার সেই হাসি মুখ মনে পড়েই, সেই হংসরাজ, তার 50 বছর। আজকের অতিথি অরিন্দম গাঙ্গুলি। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। আমি যেটা দিয়ে শুরু করলাম, আপনার শিল্পী জীবনের 60 বছর, মানে বার্ধক্যে পৌঁছে গেলেন। হ্যাঁ, অনেক বুড়ো হয়ে গেল। এবং হংসরাজ, মানে যে ছবির সঙ্গে বাঙালি নিজেকে বোধহয় একাত্ম করে নিয়েছে। হ্যাঁ, এটা ঠিকই। আপনার নিজের কতটা নস্টালজিক লাগে? লাগে, খুবই খুবই নস্টালজিক লাগে। আর বিশেষ করে যখন যে যে জায়গাগুলো শুটিং হয়েছিল, এই কদিন আগে আকাশবাণীতে গেছিলাম একটি অনুষ্ঠানে, তখন ওই আকাশবাণীতে গিয়েও ভীষণ মানে মনে হচ্ছিল, কারণ ওই সামনের গেট, ওই সামনের রাস্তাগুলো, ওইখানে তো প্রচুর দাপাদাপি করেছি শুটিং এর। তবে ওই আকাশবাণীর গেটটা ওটা তো পারমিশন ছিল না, ওটা স্টুডিওতে করা হয়েছিল। এটা ছাড়া ওই বাইরে সামনের যে রাস্তাগুলো, সামনের যে মাঠে সব শুটিং হয়েছে, তো সেগুলো তো নস্টালজিক লাগবেই। এখনো পর্যন্ত ওই বাড়িটা এখনো আছে কেয়াতলায়, বিবেকানন্দ পার্কের পাশে একটা বাড়ি, যেখানে ওই লাস্টের দিকে সিনটা হয়েছিল, যেখানে আমি চলে যাচ্ছি, দেশে ফিরে যাচ্ছি, ওই গেটের মুখে এসে সাধনা রায়চৌধুরী ওই নাড়ু দিলেন, এইসব যে সিকোয়েন্সটা, ওইটা পুরো বিবেকানন্দ পার্কের পাশে একটা বাড়িতে হয়েছে। সেই বাড়িটি আজ অজস্র সেজে গুজেছে, কিন্তু আজও আছে বাড়িতে। ওই তা বিবেকানন্দ পার্কের পাশ দিয়ে গেলে ওই দিকে চোখ চলে যায় ভীষণ। রিসেন্টলি আমার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে স্টার থিয়েটারে গেছিলাম, তো ওই ওপরে স্টার থিয়েটারের ওপরে হয়েছিল বিয়ের অনুষ্ঠানটা। তো ওখানে গিয়েও প্রচণ্ড নস্টালজিক লাগছিল, তার কারণ স্টার থিয়েটারে 2 রাত ধরে ওই শহরটারই গোলক ধাঁধায় আঁধার হলো মনে হয়। সেই গানের চিত্রায়ন হয়েছিল। 2 রাত, হোল নাইট শুটিং হয়েছিল। তখন তো পেশাদারি মঞ্চ ছিল, তো ওই নাটকের পর আমাদের সময় দেওয়া হয়েছিল, তো ওইখানে আমরা 2 রাত ধরে শুটিং করেছিলাম। এবং কোথায় খারাপ লাগছিল যে এখন তো বিনোদিনী থিয়েটার লেখা আছে দেখলাম, কিন্তু একটা কিরম শো চলছে না, অন্ধকার হয়ে রয়েছে। এটা যে কতখানি হৃদয় বিদারক। আর আমাদের সমস্যা হচ্ছে যে আমরা তো অনেক দিনকার মানুষ, ছোটবেলা থেকে তো এই জগতেই ওঠা বসা, এই জগতেই নিঃশ্বাস নেওয়া, তো এইরকম একটা হতশ্রী অবস্থা দেখলে মন খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। এই যে হংসরাজ যে ছবির কথা আমরা বলছি, এটাতে প্রথমে আপনার গান গাওয়ার কথা ছিল, তারপরে অভিনয়ের সুযোগ আসে, এবং গান গাওয়া যে হলো না, তার জন্য একটা মন খারাপ কাজ করেছিল প্রচন্ড। কিন্তু যখন ছবির সাফল্য এবং আপনার সঙ্গে হংসরাজ নামটা ওই বিশেষণের মতো জুড়ে গেল আর কি, তখন সেই মন খারাপ কি একটু কমলো? হ্যাঁ, সে তো বটেই। সেটা এবং আমার এখনো মনে আছে যে তখন আমি খুব ওই রেডিওতে খবর শুনতে ভালোবাসতাম। আর আমি ওই আমাদের রেডিওটা যে বাড়িতে আমি ছিলাম, লেক টেম্পল রোডে, সেই বাড়িতে একটা এরকম তাকের ওপর রেডিওটা রাখা থাকতো, আর আমি নিচে বসে শুনতাম। তো সেদিনকে ইনসিডেন্টালি হঠাৎ খবর শুনছি, পীযূষ বন্দ্যোপাধ্যায় খবর পড়ছেন। তো উনি হেডলাইনে বললেন যে পশ্চিমবঙ্গ সরকার চলচ্চিত্র পুরস্কার আজ ঘোষিত হয়েছে। আমি তো অধীর আগ্রহে বসে আছি কি হবে নিউজটা শোনার জন্য। তারপরে নিউজটা এলো, এবং সব বলার পর যে শ্রেষ্ঠ শিশু অভিনেতার পুরস্কার আমার নাম
তখন আমার মনে আছে, কারণ এই হংসরাজ ছবিতে কিন্তু যে অভিনয় করেছি তার জন্য আমার মায়ের অবদান বিরাট, কারণ আমি তো করতে চাইনি। আমার মা বললেন যে তুই অভিনয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নে, সেই চ্যালেঞ্জ দিয়েছিলাম। তারপরে যখন পুরস্কারটা ঘোষিত হলো, আমার এখনো মনে আছে আমি লাফিয়ে উঠে মাকে গিয়ে জড়িয়ে ধরেছিলাম। হংসরাজের আগেও আপনার বেশ কিছু ছবিতে অভিনয় তখন করা হয়ে গিয়েছে মাস্টার অরিন্দম হিসেবে। আপনার শুরু সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলা দিয়ে, তারপরেরটাই বোধহয় উত্তম কুমারের সঙ্গে সুযোগ, পরের দুটো ছবিতে উত্তম কুমার, এরকম যার ফিল্মোগ্রাফি, হংসরাজ এমন একটা সাফল্যের শীর্ষে পৌঁছে দিল, এইগুলো বোধহয় একটু ম্লান হয়ে গেল। এটা খুব সত্যি কথা বলেছেন। একটা ছবি যেটা 50 বছর ধরে আমাকেও বাঁচিয়ে রেখেছে এবং এখনো মানুষের মনে, এখনকার বাচ্চারা তারাও হংসরাজ জানে, তারাও যদিও হংসরাজ না দেখে থাকে, হয়তো দেখেইনি অনেকে, কিন্তু তারা ওই টিয়া 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 অজপাড়াগায় থাকে। বহু বাচ্চা এই রিয়েলিটি শো, যে সারেগামাপা রিয়েলিটি শো হয়, ওখানে অনেকেই এই গায় এই গানটা, বা হংসরাজের অন্যান্য গানও গায়। তো এটা হওয়া সত্ত্বেও সেই অর্থে কিন্তু কোনো কটা মানুষ জানে, এই যে হয়তো এই কিছু পডকাস্টের কারণে হয়তো জানে, কিন্তু সত্যি জানে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, যেটা আপনার প্রশ্নের উত্তরেই বলছি, যে সেটা হচ্ছে যে হংসরাজ এমন একটা কাল্ট মুভি হয়ে গেছে যে আমার অনেক কিছু কাজ সেখানে কিন্তু চাপা পড়ে যায়। যে আগে যেটা বলছেন, হংসরাজের আগে আরেকটা খুব বিখ্যাত কাজ আমি করেছিলাম, সেই কাজটাও কিন্তু মানুষের ঘরে 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 ঘরে, কিন্তু অনেকেই জানে না যে ওটা আমার করা আর আমার গাওয়া। সেটা হচ্ছে নচিকেতা ঘোষ সুররাপিত ঠাকুরমার ঝুলি, লাল কমল নীলকমল। এই নীলকমলের গান, ওটা লাল কমলের আগে যে গানগুলো, এগুলো যে আমার গাওয়া, এটা পরে অনেকে ওটা তোমার গাওয়া, তাই এইটা কিন্তু তখন ঘরে 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 বাজতো। হংসরাজের এই সাফল্য বাকি কাজগুলো যে অতটা রেকগনাইজ হচ্ছে না, এটা কি কোথাও কষ্ট দিত? মাঝে মাঝে একটু কষ্ট দিত, না যে তাই এটা বললে মিথ্যে কথা বলা হবে। এই যে 60 বছরের সময়টাকে না, মানে খুব ছোট্ট ফ্রেমে ধরাটা একেবারেই সম্ভব নয়। তবু আমরা যেটুকু চেষ্টা করছি তার মধ্যে দিয়ে যেটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, এই যে সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, এই সময়টা আপনি দেখেছেন, সেটা পেরিয়ে এখনকার সময়ও আপনি দেখছেন যে বাংলা সিনেমা চালাতে পারছেন না বলে হল মালিকরা কিছুদিনের জন্য হল বন্ধ রাখছেন। ইন্ডাস্ট্রির অবস্থা এখন এই। দেখুন, কষ্ট লাগে, খারাপ লাগে, সেটা হবেই, খুব স্বাভাবিক সেটা, কারণ ওই পর্যায়ে যিনি দেখে এসছেন তার কাছে এটা বেদনাদায়ক বটেই। কিন্তু এখান থেকে এগিয়ে যাওয়ার পথ কি বলে আপনার মনে হয়, যেটাতে আবার কিছুটা একটু নিঃশ্বাস নিতে পারবে ইন্ডাস্ট্রি? খুব শক্ত। তার কারণ হচ্ছে, তাহলে না, আমি সবসময় মনে করি যে যা কিছু ঘটছে তার জন্য হয়তো আমরা নিজেরাই অনেকটা দায়ী। তার কারণ আমাদের এই সোশ্যাল মিডিয়া বা এই ধরনের জিনিস আসার ফলে আমাদের মূল্যবোধের কিন্তু ভয়ঙ্কর একটা অবক্ষয় ঘটে গেছে। অ্যাজ আ সিনিয়র, আপনি তো সিনিয়র মেম্বার অফ দ্য ইন্ডাস্ট্রি, আপনি আপনার মতো করে চেষ্টা করেন? এই মুহূর্তে না। আচ্ছা, আমি আমার মতো করে কিভাবে চেষ্টা করি, ধরুন আমি যখন আর্টিস্ট ফোরামে ছিলাম তখন আমার একটা প্রচন্ড চেষ্টা ছিল, এবং 1-8 বছর তো নয়, দীর্ঘ 7 বছর ছিলাম। তো আমি আমার মতো করে আমি জানি যে আমরা ধরুন একটা এই কমিউনিটির মধ্যে আমরা কিছু লোক কাজ করি, ম্যাক্সিমামই কিন্তু কাজের জন্য হাহাকার করে। তো আমাদের আর্টিস্ট ফোরামের কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু তাদের যাতে কিছু সুরাহা হয়, তাদের যাতে কিছু মানে প্রবলেম না হয়, সেই ওয়েলফেয়ারের জায়গাটা, এটা আমি সব থেকে বেশি গুরুত্ব দিতাম, সব থেকে বেশি জোর দিতাম। তো সেই জায়গাটা জোর দিতে গিয়ে এবং সেই কাজগুলো করতে গিয়ে একটা সময় আমি দেখলাম যে আমি অ্যাবসলিউটলি একা। আমি না কিছুতেই, হয়তো এটা আমার ব্যর্থতা, সেই মোটিভেশনটা, সেইটা মোটিভেট হয়তো করতে পারি, মানে বেশিরভাগের মধ্যেও আনতে পারেন না। বেশিরভাগের কেন, অলমোস্ট কারোর ক্ষেত্রেই হয়তো 2-1টা গুটি কয় 2-1 ছাড়া কারোর ক্ষেত্রেই আনতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আপনার ইনস্টিটিউট রয়েছে যেখানে দীর্ঘদিন ধরে আপনি এবং খেয়ালিদি আপনারা কাজ করছেন একসঙ্গে।
সেই জায়গাটা তো আপনার হাতের মধ্যে, সেখানে আপনি ছেলে মেয়েদের তৈরি করছেন। এটা খুব ভালো প্রশ্ন। যদি কিছু বলতে মানে আমি যদি কিছু বলতে চাই বা আমার যে আদর্শ, আমরা যে আদর্শ নিয়ে চলি, খেয়ালিরও একটা বড় লেগেসি রয়েছে ওর জীবনেও। কারণ আজকে যে সিরিয়াল নিয়ে এত লাফালাফি, তার শুরুটা ওই বাড়ি থেকে। হ্যাঁ, সুতরাং ওরও সেই ভাবনা, আমার মতো ভাবনাতেই চলি আমরা। তো সেই জন্য আমাদের যে ইনস্টিটিউটটা, সেখানে আমরা ছেলে মেয়েদের সেইভাবে বড় করার চেষ্টা করি। এবং সব থেকে বড় কথা, আমাদের ইনস্টিটিউটের একটা প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো, আমরা প্রথমেই বলে দিই যে এখান থেকে কিন্তু কোনো চান্স দেওয়া হয় না, যেটা ঠিক উল্টো বলেন অন্যরা, আমরা ঠিক উল্টোটা বলি। তার কারণ হচ্ছে আমাদের মনে হয়েছে যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। যেগুলো আমরা আমাদের অভিজ্ঞতায় যা শিখেছি, দেখুন, অভিনয়ের ব্যাপারটা একটা অ্যাপটিচিউড নিয়ে আসতে হয়, কিন্তু টেকনিক্যালিটিসটা শেখার খুব দরকার হয়। তো এই মানসিকতাটা নিয়ে যদি সে আসতে পারে, তবেই সে আমাদের ইনস্টিটিউটে ওয়েলকাম। কারণ সে যদি মাথায় রেখে যে এখানে এলেই আমি চান্স পাবো, তাহলে কিন্তু শেখার জায়গাটা খামতি রয়ে যায়। এটাও আর একটা বিরাট ড্রব্যাক আমি বলবো, যে আমাদের বাংলার যে বিশাল ঐতিহ্য, সেটা কিন্তু আজকের প্রজন্ম জানেই না। এখনো পর্যন্ত ইন্ডিয়ান স্টুডিওতে শুটিং, মানে এই যে জানে না তারা, আমাদের দোষ তো, আপনারা জানাতে পারেন। আমরা কোনোভাবে উল্টে সবকিছু হল উঠে যাচ্ছে, যে ঐতিহ্য উঠে যাচ্ছে, পেশাদারি মঞ্চের ঐতিহ্য নেই, এটা বাংলাতে ঘটে। এখনকার ছেলে মেয়েদের আগ্রহ আছে ইতিহাসটা একটু জানার। ইতিহাসটা আগ্রহ যে নেই সেটা কি করে বলি, তার কারণ হচ্ছে আমি কিভাবে দিচ্ছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগ্রহটা তৈরি করার। আমি একটা নাটক করেছিলাম চারবাকের হয়ে, এখন তখন বলে। এই নাটকের বিষয়বস্তু ছিল যে যখন বাংলা ছবি নির্বাক থেকে সবাক যুগে আসছে, সেইটার উপর বেস করে একটা রোমান্টিক গল্প। এবং ওখানে যেসব গান ছিল, এখনকার প্রজন্মরা তো এই গান শুনে, আমার ছেলের বন্ধু বান্ধবরা তারা যখন দেখতে যাচ্ছে, গান শুনে পাগল হয়ে যায়। আমি এটাই বলছি যে না, আমাদের দেওয়াতে কোথায় খামতি রয়ে যাচ্ছে ভীষণ। আমরা না একটা গতে বাঁধা জিনিস ভেবে নিচ্ছি যে ওইটা নেবে না, ওটা নেবে, তা কিন্তু নয়। আপনি চারবাকের কথা বলছিলেন, চারবাকেরও বোধহয় এটা 50 বছর। চারবাকেরও এই বছরটা অনেক কিছুই আমার খুব ইম্পর্টেন্ট, রাইট? নাটক, বাংলা নাটক, সেই মঞ্চের অবস্থাটা এখন কি রকম? থিয়েটার কি মানুষ অনেক বেশি দেখতে আসছেন রাদার দ্যান সিনেমা? বলবো যে ভালো থিয়েটার হলে কিন্তু মানুষ দেখতে আসছেন। আসলে আমরা তো ওই খিদেটাকেই ধরতে পারছি না। আজকে এমন একটা জিনিস ঘটালাম যে আমি যে প্রপার টাইম স্লটগুলো, পুজো বলুন, ঈদ বা বলুন, বা ক্রিসমাস বা নিউ ইয়ার, শুধু এই জায়গাগুলো, তাহলে বাকি সারা বছরটা কি হবে? তার রেজাল্ট এইটা হচ্ছে, হলে ছবি নেই, অথচ আমি নিয়ম করে দিলাম আমার বাংলা ছবি প্রাইম টাইমে। এটা কমপ্লিটলি কি পাওয়ার পলিটিক্স? না, আমার যেটা ভীষণ কি মনে হচ্ছে বলুন তো, যে সব কিছুতে এত রাজনীতি ঢুকে গেছে না, এইটা বড্ড সমস্যা হয়ে গেছে। কিছু কিছু জায়গা না, মানে আমি বলছি যে আমরা যেটা দেখে এসেছি, ধরুন উত্তম কুমার একরকম মতাদর্শে বিশ্বাসী ছিলেন, সৌমিত্র চ্যাটার্জি একরকম মতাদর্শে বিশ্বাসী ছিলেন, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তাদের কাজকর্মের ক্ষেত্রে সেগুলো কখনো প্রভাব ফেলেনি। ওর মুশকিলে সবাই ছুটে যেত, মানে ওটা বিশ্বাস করে না, আমরা করবো না, ওই এটা এইরকম মনোভাব ছিল না। আরে কেউ যে কোনো মতাদর্শে বিশ্বাস করতেই পারে, এটা তো তার ব্যক্তিগত অধিকার, কিন্তু সেটা কেন রিফ্লেক্টেড হবে আমার পারফরমেন্স বা আমার এতে, এইটা আমার কাছে খুব মানে রহস্য লাগে, খুব জটিল লাগে। মামা খাপার কথায় ফিরি আবার, যেটা 10 বছর চলেছিল সিরিয়ালটি, এবং আপনি 8 বছর সেখানে পাঠ করেছিলেন। স্বর্ণযুগ আর কি বলা যায় বাংলা ইন্ডাস্ট্রির, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির। এখন টেলিভিশনের অবস্থা হয়ে গিয়েছে, সে 2 মাসেও শেষ হয়ে যাচ্ছে, মানে কখন শেষ হয়ে যাবে এই ভয়টা, এই আতঙ্কটা বোধহয় আর্টিস্টদের সব সময় এটা কাজ করে। মানে ইনসিকিউর তো বটেই, এই প্রফেশনটা আরো ইনসিকিউর হয়ে যাচ্ছে। একটা 10 বছর না চলুক, অন্তত 3-4 বছর চলছে, এরকম বহু সিরিয়াল ছিল, সেখান থেকে এই পরিস্থিতি, এই বদলটাই বা আপনি কিভাবে দেখেন? আগেকার পরিচালক যারা ছিলেন,
পরিচালক মানে প্রডিউসারও দুবার ভাবতেন যে ফ্লোরে কখন ঢুকবেন। আমি এই যে বিএন সরকারের কথা বললাম, তিনি তো একটা ইতিহাস, তিনি তো নিউ থিয়েটার্সের জন্মদাতা, এবং শুধু বাংলা নয়, বাংলা হিন্দি সবটা। উনি যখন শুটিং হতো উনি কোনোদিন ফ্লোরে ঢুকতেন না। এবং আমরা যখন অল্প বয়সে যখন পাঠ করেছি, প্রডিউসার যিনি, তাকে হার্ডলি দেখতাম, হার্ডলি। ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ, তিনি সব কিছু করবেন। কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি, এই কর্পোরেট আসার পর সমস্ত কিছু, পোশাক থেকে শুরু করে সব কিছু চ্যানেল বলে দেয়। এটাই কিন্তু অধঃপতনের জায়গা। দেখুন, যে দু একজন চ্যানেলের এরকম ডিক্টেটরশিপ মানেন না, তাদের সিরিয়ালগুলোই কিন্তু মোটের ওপর বেটার রেজাল্ট করে। এটা একদম প্রমাণিত সত্য। কিন্তু এইভাবে সমস্ত কিছু যদি ওরা ডিক্টেট করে দেন, তাহলে ওরা নিজেরাই তো বানাতে পারেন। তাহলে পরিচালক বা এগুলো রাখার দরকার কি? পরিচালক এখন জাস্ট ফ্লোর ম্যানেজারে পরিণত হয়েছেন। এবং যেটা আমার সব থেকে অদ্ভুত লাগে, যেটা কি করে সম্ভব হয় যে পরিচালককে কোনো প্রোডাকশন হাউস বলুন বা চ্যানেল বলুন পছন্দ হচ্ছে না, এক রাতের মধ্যে তাকে বদলে দেওয়া যেতে পারে। একটা ফোন এলো যে কাল থেকে তুমি আর আসছো না। পরিচালকের সম্মানটা আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আমার তার পরিচালনা পছন্দ নাও হতে পারে, তাকে আমি একটু সময় দিই, যে দিন 15 পর থেকে আমরা দেখে নিচ্ছি, আমাদের একটা সেই সম্মানটুকু দেওয়ার প্রয়োজন মনে করে না। মেগা সিরিয়াল এখন কিছু করছি না আপাতত, কারণ সেটা কিরকম মনে হচ্ছে যে মানে অফার আসছে নাকি? অফার আসছে প্রচুর, কিন্তু আমি করছি না। পছন্দ হচ্ছে থেকে বড় কথা যে এখন একটা অদ্ভুত ট্রেন্ড এসছে, সেটা হচ্ছে যে শিল্পীদের পারিশ্রমিক কমানোর অনুরোধ করা হচ্ছে। আমি এখন দেখুন, এটা তো একটা রোজগারের অন্যতম জায়গা, আমারই তো এটা দিয়ে পেট চলে, কিন্তু সেটা কিন্তু নিজের আত্মসম্মান বিকিয়ে পারবো না। আমাকে সেই অর্থে সম্মান করেন সবাই, সেই অর্থে আমাকে ডাইরেক্ট হয়তো বলছে না যে আপনি টাকা কমান, কিন্তু এই ফোনটা মানে এটা এই লাস্ট 5-6 মাসে সে সিরিজ বলুন, মেগা সিরিয়াল বলুন, প্রচুর অফার। কিন্তু প্রথমে দাদা আপনি কথা হয়ে গেল এরা দিয়ে তারপর পারিশ্রমিকটা, পারিশ্রমিক লাস্ট 5-6 বছর ধরে যেটা নিচ্ছি সেটাই নিই। ও আচ্ছা, ঠিক আছে দাদা, আমরা জানাবো। এই যে জানাবো, আর ফোন আসে না, এইটা লাস্ট অন্তত 7-8টা প্রজেক্টে এই ঘটনা ঘটেছে। তখন আমি বুঝে গেছি যে আমাকে বলার হয়তো সাহসটা পাচ্ছে না যে একটু টাকাটা কমিয়ে দিন, কিন্তু সেইটা পারবো না। খুব কষ্ট হলেও বোধহয় পারা মুশকিল। দাদা অনেক ধন্যবাদ, আপনি এতটা সময় দিলেন, এত কিছু আড্ডা হলো। আমরা এপিসোডটা শেষ করবো আপনার একটা গান দিয়ে। আমরা একটু হংসরাজেই আবার ফিরে যাব, হংসরাজের কোনো একটা গান। ও বড় কষ্টে আমি পেলাম খুঁজে, যা চেয়েছি তা বড় কষ্টে। ও ভোলাম এবারে তুই পরাণ ভরে গা, আমি পেলাম খুঁজে, যা চেয়েছি তা বড় কষ্টে। যারা আমায় করলো লালন, আমার গ্রাম বাসী, সবার আগে এই গান শুনে তোমরাই হবে খুশি। স্বজন বন্ধু যারা
আছো, শুনতে ভুলো না, আমি পেলাম খুঁজে যা চেয়েছি তা বড় কষ্টে, ও বড় কষ্টে। অনেক ধন্যবাদ। ফলো করুন বর্তমান।